আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে নতুনদের উদ্দেশ্যে আরও একটি টিউটোরিয়ালমূলক রেসিপি বা ভিডিও নিয়ে হাজির হয়েছি। কেক ডেকোরেশন নিয়ে হাজির হয়েছি, যেখানে বেকিং সোডা, ওভেন, তেল, বেকিং ছাড়া ফুটন্ত গরম জলে নরম তুলতুলে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করবেন আর সেই কেক ডেকোরেশন প্লাস ডেলিভারি করতে পারবেন। আজকের ভিডিওতে রয়েছে ক্রিম তৈরি, প্রচণ্ড গরমে কিভাবে সঠিক নিয়মে ক্রিমটা ব্যবহার করবেন, আবার সেই ক্রিমে কালার মিক্সিং, সাথে রয়েছে কেক ডেকোরেশন টু জেড। আজকের এই একটি ভিডিও দেখলেই আপনারা যারা নতুন এই সেক্টরে তারা অনায়াসে ছোটোখাটো করে হলেও বিজনেস আইডিয়া পেয়ে যাবেন আর বিজনেস করতে পারবেন। কথা বলতে বলতে রেসিপিতে সে 3টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। ডিমের মধ্যে 1 চিমটি আমি মিষ্টির ব্যালেন্সের জন্য দিয়েছি লবণ। চাইলে লবণটা আপনারা স্কিপ করতে পারেন। আর যেই পাত্রের মধ্যে আপনারা ডিমটা ভেঙে নেবেন সেই পাত্র সম্পূর্ণ শুকনো হতে হবে। পানি এবং তেল কোনোভাবেই থাকা যাবে না, এতে করে আপনাদের ডিমের ফোম অথবা মেরাংটা কখনোই পারফেক্ট হবে না। তো এইবার ইলেকট্রিক বিটারটা আমি 30 সেকেন্ডের মতো ডিমের মধ্যে অন করে ক্লাউডি ভাব বা কিছুটা ফোমি হয়ে আসার পরে এরপরে হাফ কাপ চিনি নিয়েছি। চিনির কোয়ান্টিটি আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। ও আরও একটি টিপসটা হচ্ছে, আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। ফ্রিজে থাকা কোনো উপকরণ দিয়ে কখনোই আপনাদের কেকের স্পঞ্জি পারফেক্ট হবে না। শুরুতে আপনাদের ডিমের ফোম বা ম্যাংটাই হবে না। এইবার ইলেকট্রিক বিটার দিয়ে আমি এক পাশ থেকে এইভাবে মিক্সিং বোল ঘোরাবো, অন্য পাশ থেকে আলতোভাবে ইলেকট্রিক বিটারটা ধরে রাখবো। আর ইলেকট্রিক বিটার ডিমের ফোমের মধ্যে ঘাঁটাঘাঁটি করলে অতিরিক্ত বড় সাইজের এয়ারের বাবল ক্রিয়েট হতে থাকবে। এতে করে আপনাদের ডিমে মানে ফোম বা ম্যারাংটা কখনোই পারফেক্ট হবে না। ও আরও একটি বিষয়, সেটা হচ্ছে সচরাচর আমরা জানি আমরা 1 ডিমের জন্য 1/4 কাপ পরিমাণ চিনি ব্যবহার করি। সেক্ষেত্রে আমাদের 3 ডিমের জন্য প্রয়োজন হবে 1 কাপ, মানে মেজারমেন্ট কাপের যে কাপটা রয়েছে ফুল সাইজের সেই কাপের পুরো 1 কাপের 4 ভাগের 3 ভাগ, মানে পৌনে 1 কাপ। যেখানে গ্রামের মাপে 150 থেকে 160 গ্রাম চিনির প্রয়োজন ছিল 3 ডিমের জন্য, সেখানে আমি 120 গ্রামের মতো চিনি ব্যবহার করেছি, হয়তো বা একটু বেশি বা কম হবে। তো এইবার বিটাটা বন্ধ করে চারপাশ থেকে আর মিক্সিংগুলো নিচে থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা চিনিগুলো মাঝে এনে আবারও বিট করছি। এই কাজটা অবশ্যই আপনাদের করতে হবে, তা না হলে আপনাদের কেকটা বেক হওয়ার পরে উপরে চিনিটা ভেজা ভেজা মনে হবে আর কেকটা শক্ত হয়ে যাবে। এই তো এইবার আমি বিটাটা আলতোভাবে নাড়বো, তারপর মিক্সিং বোলটা অনবরত ঘোরাবো। খুব জোরে জোরে বিটার ডিমের ফোমের মধ্যে ঘোরালে এতে করে অতিরিক্ত বড় সাইজের এয়ার বাবল ক্রিয়েট হবে। এই তো ডিমের ফোমের উপর কিছুটা বিটার থেকে আবারও মিক্সিং বোলে থাকা ডিমের ফোমের মধ্যে যখন কিছুটা বিটার থেকে ফেলবেন আর কিছুটা সময় কয়েক সেকেন্ড স্থির থেকে ডেবে যাবে, বুঝতে হবে আমাদের ডিমের ফোমটা এখন পারফেক্ট। এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এর থেকে বেশি ডিমের ফোম কিন্তু বিট করা যাবে না, এতে করে ডিমের ফোমটা কিন্তু পানি ছাড়তে শুরু করবে। ডিমের ফোম তৈরির সঙ্গে সঙ্গে আমাদের শুকনো উপকরণ মিশিয়ে নিতে হবে। কোনোভাবেই কিন্তু ডিমের ফোম কিছু সময় রেস্টে রেখে তারপর আমাদের শুকনো উপকরণ মেশানো যাবে না, এতে করে ডিমের ফোম পানি ছাড়তে বা নিজে থেকে বসে যেতে শুরু করবে। পরবর্তী সময়ে আপনি হাজার চেষ্টা করলেও ডিমের ফোমটা আগের মতো স্টেবল বা ফোম ক্রিয়েট করতে পারবেন না। এবার আমি পৌনে 1 কাপ, যেখানে 90 গ্রাম ময়দা ছিল, আর দিয়ে দিলাম সাথে 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার 15 গ্রাম, আর সাথে দিয়েছি 1 চামচের 4 ভাগের 3 ভাগ বেকিং পাউডার, যেখানে রয়েছে 1.20 গ্রাম। এবার শুকনো উপকরণ আগে থেকে মিশিয়ে মানে চেলে রেখেছি, সেগুলো এইভাবে দিয়ে দিলাম। আর আমি ভিডিওর কারণে একটু ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি, যদিও এই স্পঞ্জ কেক বেসের ভিন্ন ডিটেলসের রেসিপি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। তো শুকনো উপকরণ মেশানোর ধাপ আছে, আপনাদের ইচ্ছা মতো যদি চেপে চেপে শুকনো উপকরণ মেশান, এতে করে ফোমটা ডেবে যাবে, আপনাদের কেকটা ফলে শক্ত হয়ে যাবে। আবার যদি সময় নিয়ে, খুব বেশি সময় নিয়ে শুকনো উপকরণ মেশান, এতে করে আপনাদের মিক্সিংটা ঠিকঠাক হবে কিন্তু কেকটা বেক হওয়ার পরে রাবারি টাইপের হবে। তাই খুব দ্রুত আবার করা যাবে না, আবার খুব আস্তেও ডিমের ফোমের সাথে শুকনো উপকরণ মেশানো যাবে না, একটু সময় নিয়ে মেশাতে হবে। এবার 8 ইঞ্চ একটি কেক টিনের মধ্যে ডাবল করে আমি বেকিং পেপার দিয়েছি, এর মধ্যে সমস্ত কেক বেটার কিছুটা উপর থেকে দিয়েছি, এতে করে অতিরিক্ত এয়ার বাবলটা বের হয়ে আসবে। এখন টুথপিক দিয়ে সমান করে দিচ্ছি, এতে করে অতিরিক্ত এয়ার বাবল বের হওয়ার সাথে সাথে পাশাপাশি অতিরিক্ত কেকটা চারপাশ থেকে ফ্ল্যাট হতে
করতে সাহায্য করবে। কেক টিনে কেক বেটার ঢেলে বেশি সময় রেস্টে রাখা যাবে না, এতে করে কেক বেটার থেকে ফোমটা নরম হতে শুরু করবে, ফোমটা ভেঙে যাবে, ফলে পরবর্তী সময়ে কেকটা পারফেক্টভাবে হবে না। অন্যদিকে চুলায় আমি পানি দিয়েছি, পানিটা ফুটার পরে এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম, তারপর কেক টিনের বেটার সহ মোল্ড বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে ঢাকনার মধ্যে ছিদ্র ছিল, সেটা আমি সবসময়ের জন্য বন্ধ করে দিয়েছি। এবার 30 থেকে 32 মিনিট পর্যন্ত বেক হতে থাক। অন্যদিকে এবার আমরা কেকের জন্য ক্রিমটা ডেকোরেশনের জন্য বিট করব। তার জন্য ডিপ ফ্রিজ থেকে ইনস্টা হুইপ ক্রিমের একটি প্যাকেট 30 মিনিট আগে, যেহেতু প্রচণ্ড গরম তাই 1 ঘন্টা আগে বের করতে হবে না, 30 মিনিট আগেই বের করে রেখেছি। এতে করে ক্রিমটা কিছুটা সেমি বরফ কিছুটা লিকুইড ফর্মে আসার পরে 1 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ ক্রিম নিয়ে এইবার বিট করে নিচ্ছি। আর বিটারের স্প্রেড, যেহেতু ক্রিমের কোয়ান্টিটি বা পরিমাণ কম, তাই 2 থেকে 3 থেকে 2 দিয়ে তারপর বিট করে নিচ্ছি। বিট করে নিতে বড়জোর আমার 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। আর আমি বেস রেখেছিলাম ভ্যানিলা এসেন্সের। এবার ক্রিমের মধ্যে দিচ্ছি মিল্ক এসেন্স, কিছুটা হাফ টিস্পুন পরিমাণ দিয়ে এবার রেখে দিচ্ছি মিল্ক এসেন্সটা। আর অবশ্যই এসেন্সটা কিছুটা ঝাঁকিয়ে নেবেন। আমরা যেহেতু 1.5 পাউন্ড কেক ডেকোরেশন করব আর উপরে খুব একটা ভারী কোনো কাজ নেই, তার জন্য 1 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ ক্রিমের প্রয়োজন হয়েছে। আমি আগে 1.5 পাউন্ড কেক ডেকোরেশন করতে আমার 1 কাপের মতো ক্রিম লাগতো, হয়তো বা এর থেকে কম। আর 1 পাউন্ড কেক ডেকোরেশন করতে আমার প্রয়োজন হতো 1/3 কাপের 1 কাপ, মানে 80 গ্রামের মতো এমএলের মতো ক্রিমের প্রয়োজন হতো। সেখানে এখন ক্রিমের ভলিউম, কোয়ালিটি বা কোয়ান্টিটি খুবই বাজে, তার জন্য 1 পাউন্ড কেক ডেকোরেশন করতে অনেক সময় দেখা যায় 1 কাপ ক্রিমের প্রয়োজন হয়। সেই জায়গায় 1.5 পাউন্ডের জন্য আমি 1 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ ক্রিম নিয়েছি। এই তো যখন ক্রিমটা পারফেক্টভাবে বিট হবে, উপরে স্প্যাচুলা টানলে একেবারেই স্মুথ বোঝাবে, তখনই বুঝতে হবে আমাদের ক্রিমটা একদম 85% পর্যন্ত বা 90% পর্যন্ত স্টিপ হয়েছে। এখন যেহেতু প্রচণ্ড গরম, তার জন্য এই যে নিয়মটা দেখতে পাচ্ছেন, কিছুটা ক্রিম আমি একটি মিক্সিং বোলে নিয়েছি, সেটা ঢাকা দিয়ে এখন নর্মাল ফ্রিজে রেখেছি। শুধুমাত্র কাজ করার জন্য এই ক্রিমটা আমি হাতের নাগালে রেখেছি। যেহেতু আমি কেকের মধ্যে কিছুটা বাটার কালার চাচ্ছি, তার জন্য 2-1 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম আর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিলাম। এরপরে বিট করে এই তো একদম পারফেক্টভাবে আমি যে কালারটা চাচ্ছি সেটা চলে এসেছে। এর থেকে বেশি ইয়েলো ফুড কালার ক্রিমের মধ্যে হলে সেটা হলুদ কালার চলে আসবে, ভালো লাগবে না। এইবার এইভাবে ঝাঁকালে বুঝতে হবে আমাদের ক্রিমটা পারফেক্ট। সেই ক্রিমটাও এইবার হাতের নাগালে বা পাশে না রেখে প্রচণ্ড গরমের মধ্যে এই ক্রিমটা দিয়ে কাজ করতে করতে সেই ক্রিমটা আমাদের নরম হয়ে যাবে, সেটাও এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এর আগে এই যে রেড ফুড কালার আমি মেশাচ্ছি, এই ক্রিমটা নর্মাল ফ্রিজে ছিল। এইভাবে করে আমাদের প্রচণ্ড গরমে ক্রিম যাতে করে গলে না যায়, ক্রিমে যাতে করে কালার মিক্স করতে পারেন, সেই সকল টিপসগুলি আমাদের ফলো করে তারপর কেক ডেকোরেশন পাশাপাশি ক্রিম ব্যবহার করতে হবে। কিছু টেকনিক্স বা কিছু টিপস ফলো করলে আপনাদের কাজগুলি অনায়াসে করতে পারবেন। তো আমি এই যে রেড ফুড কালার ক্রিমের মধ্যে কিভাবে আনবেন সেটা আপনাদের সাথে রিলস আকারে শেয়ার করেছিলাম। তার জন্য সামান্য ক্রিমের মধ্যে আমি 3 থেকে 3.5 টেবিল চামচ পরিমাণ রেড ফুড কালার ব্যবহার করেছিলাম, যেটা ট্রান্সের অয়েল বেস কালার ছিল, সাথে 1 টিস্পুন পরিমাণ ইয়েলো ফুড কালার। সেটা মিশিয়ে পাইপিং ব্যাগে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এই তো এবার দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের কেকটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ফুলে একদম টইটম্বুর, আর উপরে হালকা কিছুটা ভেজা বা বাষ্প রয়েছে, স্বেত রয়েছে, যেহেতু আমরা এটা ফুটন্ত গরম পানির ভাপের মধ্যে বেক করেছি। তো এর মধ্যে কিছু পানি ছিল, সে পানিটা আমি ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে আবার স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে 1 মিনিটের মতো হাই হিটে জাল করব। আমরা যেহেতু ফুটন্ত গরম জলের মধ্যে কেকটা বেক করেছি, এইভাবে 1 মিনিট হাই হিটে জাল করলে হবে কি, যে এর মধ্যে অতিরিক্ত ময়েশ্চার যে বাষ্পটা আছে সেটা শুকিয়ে যাবে। এটা আবার আপনারা ভুলভাবে নেবেন না, যারা নতুন তাদের জন্যই আসলে এই ছোটোখাটো টিপসগুলোই শেয়ার করা মূলত। তো এই তো আবার বেকিং হিসাবে ধরবেন না, চাইলে আপনারা এটা ইগনোর করতে পারেন। ফ্যানের বাতাসে কেকটা ঠান্ডা করে বের করলে এতে করে এর ময়েশ্চারটা বাতাসে মিলে যাবে। তো এবার অফ স্ক্রিনে সম্পূর্ণ ডিমোল করে শেয়ার করলাম। তো আমি একটা 10 ইঞ্চ বোর্ড নিলাম, আর কেকটা আমি বেক করেছি 8 ইঞ্চ একটি কেক টিনে। তো একটা লেয়ার দিয়ে এর মধ্যে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি প্রথম লেয়ারের জন্য প্রয়োজন বা পর্যাপ্ত পরিমাণ ক্রিমটা দিয়ে চারপাশে যতটা সম্ভব সমান করে দিচ্ছি, ক্রিমটা অ্যাপ্লাই করে দিচ্ছি। ক্রিমটা অবশ্যই প্রথম লেয়ারে সমান করে দিতে হবে, তা না হলে
ক্রিম যদি আপনার উঁচু নিচু হয় তাহলে দ্বিতীয় লেয়ারের বেসটাও কোথাও উঁচু অথবা কোথাও নিচু হয়ে যাবে। ইতিমধ্যে কথা বলতে বলতে দ্বিতীয় লেয়ার দিয়ে সুগার সিরাপটা দিয়ে সামান্য কিছু ক্রিম দিয়ে ক্রাম কোটিংটা করে নিচ্ছি। এইবার বলি আমরা কেন কেকের মধ্যে ক্রাম কোটিংটা করা জরুরি। যারা নতুন তাদের উদ্দেশ্যে এই ছোটোখাটো টিপসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অল্প কিছু ক্রিম দিয়ে 10 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দেবেন। এতে করে পরবর্তী সময়ে ফাইনাল কোটিংয়ের জন্য অতিরিক্ত ক্রিম যখন ব্যবহার করবেন, তখন কেকের গুঁড়ি বা গুঁড়াগুলি উঠে ফাইনাল ফিনিশিং দিতে বাধা প্রদান করবে না। এই জন্যে বাধা প্রদান না করার জন্যই মূলত আমাদের ক্রাম কোটিংটা করতে হয়। তার উপর আমরা কেক বেস তৈরি করেছি তেল ছাড়া। তেল ছাড়া যে কেক বেস তৈরি হয় সেই কেক থেকে ক্রামের কোয়ান্টিটি বা পরিমাণটা একটু সবসময় গুঁড়াটা বেশি উঠে আসে। কেক বেস তৈরির সময় আমরা কেক বেটারের সময় যদি সয়াবিন তেল ব্যবহার করতাম, ক্রাম বের হতো ঠিকই কেকের মধ্য থেকে, কিন্তু পরিমাণে কিছুটা কম। তো এরই মধ্যে কথা বলতে বলতে রাউন্ড শেপ কেক কীভাবে আমি হার্ট শেপ রূপ দিলাম সেটা অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন। সাথে টার্ন টেবিলটা অফ স্ক্রিনে ভালোভাবে মুছে নিয়ে সেমভাবে অফ স্ক্রিনে অন্য একটি পাইপিং ব্যাগে ছোট্ট একটি স্টার নজেল সাথে ক্রিম ভরে এইভাবে তারপর আপনারা কেকের বর্ডারে উপরে অ্যাপ্লাই করবেন। এতে করে আপনাদের অতিরিক্ত পরিমাণ ক্রিমের প্রয়োজনও হবে না। আর কতটুকু কেকের মধ্যে কত কাপ ক্রিমের প্রয়োজন হবে সেই বিষয়টা সেই এটা আইডিয়া করে নিতে পারবেন। তো এরই মধ্যে দিয়ে আমি যতটা সম্ভব একটি প্যালেট নাইফ দিয়ে চারপাশে কেকটা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে সবসময় আমি যে ব্রেড নাইফটা দিয়ে কাজ করি আর কমফোর্টেবল মনে করি সেটা দিয়ে আমি অতিরিক্ত ক্রিমটা সরিয়ে তারপর স্মুথ ফিনিশিং আর বর্ডারে একটা ঝিকঝাক ডিজাইন আনার চেষ্টা করছি। আর আমি সবসময় এই যে ব্রেড নাইফ এটা দিয়ে কেকের বর্ডারে ঝিকঝাক একটা ডিজাইন আনতে অনেক বেশি কমফোর্টেবল বা আমার নিজের পার্সোনালভাবে ওইটা ভালো লাগে। এই হচ্ছে অবস্থা। তো একটি পাইপিং ব্যাগের মধ্যে রেড ফুড কালার ভরে নিয়েছিলাম, যেটা নরমাল ফ্রিজে রেখে দিয়েছি যাতে করে প্রচণ্ড গরমের মধ্যে নরম না হয়। তারপর যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, আসলে সব কিছু মুখে বলে বোঝানো যায় না, কিছু বিষয় আপনাদের বুঝে নিতে হবে। তো অবশ্যই ক্লায়েন্টের সাথে অতিরিক্ত রেড ফুড ব্যবহার করলে সেটা হাতে মুখে লাগবে, একটু খেতে তেতো লাগবে, সেটা কনসাল্ট করে নিবেন। কেক যখন আপনারা অর্ডার কনফার্ম নিবেন বা তখন কেকের অর্ডার যখন নিবেন তখন। তো যেমন দেখতে পেয়েছেন তেমন উপরে আমি অর্ধেকটা এইভাবে ডিজাইন করে তারপর উপরে নিচে বর্ডার করে দিয়েছি। এরপরে সাদা কিছু ক্রিম দিয়ে এইভাবে আমি ডিজাইনটা করে দিচ্ছি। এই ডিজাইনটা আমার খুব সহজে আসছিল না, তারপরেও আলহামদুলিল্লাহ করতে পেরেছি। আর ক্লায়েন্টের এত বেশি ভালো লেগেছে। ক্লায়েন্টের কোনো নির্দিষ্ট ডিজাইন ছিল না, যেন আমি নিজের মতো করে দিই সেরকমই বলা। তো আমি আমার মতো করে দিলাম। আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট অনেক বেশি পছন্দ করেছে, যেমন ডিজাইন তেমন কেকের টেস্টটা আলহামদুলিল্লাহ। তো সেমভাবে দুইভাবে এইভাবে ২টা পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিমটা নিয়ে এক রাইটিং নজলের মতো একদম পিচ্ছি ছোট চিকন সরু একটা ছিদ্র করে তারপর এইভাবে এঁকে দিচ্ছিলাম। এই আঁকাটা আঁকতে বর্ডারে আর উপরে অনেক বেশি সময় লেগেছে। আশা করি যারা নতুন আজকের আমার এই টিউটোরিয়ালমূলক ভিডিওতে, যেখানে ফুটন্ত গরম জলের মধ্যে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে সেই কেক ডেকোরেশন করে ডেলিভারি দিয়েছি, যারা এই সেক্টরে নতুন তাদের কিছুটা হলেও উপকারে এসেছে। কথা বলতে বলতে আমি আরও একটি রোজ তৈরি করে এবার কেকের মধ্যে বসিয়ে দিলাম। যদি আমার ভিডিওতে বা বলাতে কোনো প্রকার ভুল ত্রুটি আসে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার টিউটোরিয়ালমূলক ভিডিওটা যদি ছোট্ট বা কিছুটা হলেও আপনাদের উপকারে আসে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।